আমরা যদি মুদ্রাস্ফীতির সালের কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে আমরা দুটো কোশ্চেন এখানে দেখতে পাবো। একটা হবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ভার্সাস খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই দুইটার মধ্যে পার্থক্য লিখো, অথবা শুধু বলে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে আলোচনা করো অথবা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে আলোচনা করো। আমি এই কথাগুলো এমনি বলছি না, সালের কোশ্চেন আমি অ্যানালাইসিস করেছি, সেখান থেকে তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা সালের কোশ্চেন বের করো, মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের দেখতে পারবা। যারা আগের লেকচারগুলো দেখো নি, নিচে তোমাদের আই বাটনে রয়েছে, অথবা তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো মুদ্রাস্ফীতির ধরন বা প্রকার যদি আমরা দেখি, যে এক নম্বর থাকে আমাদের যে চাহিদা বৃদ্ধিজনিত, কি থাকে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। দুই নম্বর হচ্ছে খরচ বৃদ্ধিজনিত, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আচ্ছা, চাহিদা, সামগ্রিক চাহিদা বৃদ্ধি, প্রথমে আমরা স্বাভাবিকভাবে বইয়ের ভাষাতে না, আমাদের দৈনন্দিন জীবন থেকে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা দেখব, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা দেখব, ঠিক আছে? তো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা কি জিনিস? চাহিদা বৃদ্ধির সাথে মুদ্রাস্ফীতি বৃদ্ধির কি কারণ? আচ্ছা, সামগ্রিকভাবে আমরা বিষয়টা যদি দেখি, যে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে, সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যখন মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, বিষয়টা কীরকম? বইয়ের ভাষা বাদ, আমরা বইকে এর মধ্যে টানবো না, আমরা সাধারণভাবে দেখি। ধরো কোনো একটা জিনিসের মানে হঠাৎ করে তার চাহিদা বৃদ্ধি পেয়ে গেল, কী জিনিস ধরা যায়? আচ্ছা, আমরা রিসেন্টলি কোন জিনিসের, আচ্ছা ধরো কলম, সাপোজ ধরো বাজারে নতুন একটা কলম এসেছে, ধরো আমার এই কলমটা অল টাইম কোম্পানির, তো ধরো অল টাইম কোম্পানির কলম এসেছে। তো কী হলো, এই কলমটা সবার খুব ভালো লাগে, সবাই ইউজ করতেছে, তো এটার কলমের এখন চাহিদা বেশি, বাজারে এখন সবাই এই কলমটা বেশি ব্যবহার করতেছে। কলমটার দাম হচ্ছে 5 টাকা, কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু পাবলিক রয়েছে বা অনেকেই রয়েছে যারা মানে যেহেতু তাদের এই কলমটা ভালো লাগে, তারা এটা 5 টাকার পরিবর্তে এটাতে 8 টাকা দিতেও রাজি, 9 টাকা দিতেও রাজি। তখন কি হলো, কলমটার দাম যেহেতু চাহিদা বেশি রয়েছে, 5 টাকা থেকে কি করলো, 8 টাকাতে করলো। আগে 5 টাকাতে সবাই কিনতে পারতো, এখন সেটা কি করে দিল, 8 টাকা দিল। কেন করে দিল? মানুষের চাহিদা বৃদ্ধি, মানে কলমটার চাহিদা বেশি, মানুষজন বেশি ভালোবাসে, মানুষজন বেশি টাকাতে কিনতেও রাজি রয়েছে, এবং মানুষজনের কাছে অর্থও রয়েছে। তখন কি হলো, চাহিদা বৃদ্ধির কারণে কলমটার দাম বৃদ্ধি পাইল। তাহলে কি হলো, যে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে আমাদের চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হলো। কেন এটা সৃষ্টি হয়? আমরা মুদ্রাস্ফীতির কারণের মধ্যে যে কারণগুলো দেখেছিলাম, যে অর্থের যোগান বৃদ্ধি, কর হ্রাস, মানে বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদির কারণে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটাও সেই একই রকম অবস্থায় এটা গেল স্বাভাবিক আমাদের দৈনন্দিন জীবন থেকে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, পার্থক্যও বলব। খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কি? এখন দেখো, এই কলমটা উৎপাদন করতে কোম্পানির, অনলাইন যে নির্দিষ্ট কোম্পানি রয়েছে, সেই কোম্পানির একটা কলমের পেছনে ধরো 3 টাকা করে খরচ হতো, কিন্তু কোনো কারণে প্লাস্টিকের দাম বেড়ে গেল, অথবা ধরো শ্রমিকের দাম বেড়ে গেলে, যে কোনো কারণে তখন কি হলো, কলমটা সেই কোম্পানি আর 3 টাকা দিয়ে উৎপাদন করতে পারে না। তখন হয়তো সে তার কলম প্রতি 3.5 টাকা করে খরচ পড়ে, 3.5 টাকা করে খরচ পড়ে। তখন কি করলো, সে আগে যেই অর্থ দিয়ে কলমটা বিক্রি করতো, যেহেতু তার এখন বেশি টাকা খরচ লাগতেছে, তো কী করলো, সে কলমের দামটা বৃদ্ধি করে দিল। এটা কিন্তু তার খরচ বৃদ্ধিজনিত, কারণ সে কলমের প্রতি একটা কলম উৎপাদন করতে তার এখন বেশি খরচ হচ্ছে, এজন্য সে কী করলো, যে কলমের দাম বৃদ্ধি করে দিয়ে তার ক্ষতিটা পুষিয়ে নিল। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, স্বাভাবিকভাবে বিষয়টা এটাই। কিন্তু এখন আমরা বুঝলাম, আমরা আমাদের আগে বিষয়টা মনে রাখা দরকার, যে বিষয়টা আসলে কীভাবে কাজ করছে। তো এখন আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বিস্তারিত সম্পর্কে জানবো, দেন খরচ। তাহলে 1 নম্বর আমাদের রয়েছে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আচ্ছা, তো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? যে আমরা বলতে পারি যে, আমরা সাধারণভাবে যেটা বুঝেছি ওইভাবে কাজ করবে, শুধু আমাদের লিখতে হবে যে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির
সৃষ্টি হয়, মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। যাই হোক, কোনো বাকিটাকে লিখে নিয়ে, তো এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ আমরা জেনেছি যে কর হ্রাস হলে এর কারণ হচ্ছে কর হ্রাস অথবা অর্থের যোগান বৃদ্ধি বা সরকারি ব্যয় বৃদ্ধি। এগুলো কীভাবে কাজ করে সেটা আমরা আগে আলোচনা করেছি। অর্থের যোগান বৃদ্ধি, সরকারি ব্যয় ইত্যাদি কয়েক লাইন তোমরা এখান থেকে পড়লে বা বইয়ে নিলে। তো এখন কথা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি চিত্র আঁট করতে হবে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করব, খরচ বৃদ্ধিজনিত, কারণ ইন্ডিভিজুয়ালি কোশ্চেনগুলো এসে থাকে তখন আমাদের চিত্র দিতে হবে। তো দেখো আমাদের চিত্রটা আগে আর্ট করে নেই। চিত্রটা তোমরা খাতাতে পেন্সিল দিয়ে আর্ট করবে, কোনো গ্রাফ কাগজ লাগবে না, এগুলো আর্ট করতে কোনো গ্রাফ লাগে না। তো ওই এক্স, এটা হচ্ছে ওই এক্স অক্ষ বরাবর নেব হচ্ছে উৎপাদনের পরিমাণ, আচ্ছা। ওই অক্ষ বরাবর নেব হচ্ছে দাম স্তর। এখন দেখো আমরা স্বাভাবিকভাবে জানি যে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং যোগান রেখা ঊর্ধ্বগামী, ঠিক আছে, ঊর্ধ্বগামী এরকম না ওঠে। তো দেখো এখানে ধরলাম y1, এখানে ধরলাম y2, এখানে ধরলাম হচ্ছে y3, এখানে আমরা নিলাম P1 যেহেতু দাম স্তর, প্রাইস P2, P3। আচ্ছা দেখো যখন দাম হচ্ছে P1 তখন আমাদের যোগান কত, উৎপাদনের পরিমাণ হচ্ছে y1, যোগান না। তাহলে এটাকে আমরা এভাবে লিখি। আমারটা পারফেক্ট চিত্র হবে না বিকজ এমনি হাত দিয়ে আর্ট করতেছি। আচ্ছা, তো এটা চাহিদা রেখা হলো। তারপরে যখন y2 তখন আমাদের P2, আচ্ছা এরকম। আচ্ছা যখন আমাদের P3 তখন y3, তখন এটা, আচ্ছা এটা গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আমাদেরকে চাহিদা রেখা, যেহেতু এটা সামগ্রিক চাহিদার বলছি সেজন্য এগ্রিগেট ডিমান্ড অর্থাৎ এডি হবে, শুধু ডি হওয়ার কথা, কিন্তু সামগ্রিক চাহিদার মানে সামগ্রিক বলতে পুরো জনগণের চাহিদার কথা এখানে বলা আছে, সেজন্য এখানে এ এগ্রিগেট চাহিদা। তো এই বিন্দুগুলো আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। আচ্ছা এখন গেল কথা হচ্ছে এইটুকুতে, বিষয়টা হচ্ছে যে ঠিক আছে দাম আগে 5 টাকা ছিল, মানে দামের সাথে সাথে আমাদের উৎপাদনের পরিমাণে বেড়ে যাচ্ছে। দাম ধরো এখানে 5 টাকা, এখানে 10 টাকা, এখানে 15 টাকা, ধরো মনে ধরো এটা 5 টাকা, এটা 10 টাকা, এটা 15 টাকা। যখন দাম 5 টাকা ছিল তখন উৎপাদনের পরিমাণ ছিল ধরো 10, উৎপাদনের পরিমাণ ধরো 20, উৎপাদনের পরিমাণ ধরো 30, এটা এমনিতে বলছি। তো দাম যখন তোমাদের হচ্ছে 5 টাকা তখন উৎপাদন ছিল 10, তখন দাম যখন 10 টাকা হলো তখন উৎপাদনের পরিমাণ হলো 20, যখন দাম 30 টাকা হলো তখন উৎপাদনের পরিমাণ ধরো 30। অর্থাৎ দাম যখন বৃদ্ধি পাচ্ছে উৎপাদনের পরিমাণও আমরা বাড়াচ্ছি। হ্যাঁ, দাম বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমার যেহেতু দাম বৃদ্ধি পাচ্ছে উৎপাদনের পরিমাণও আমি সেই সাথে সাথে বাড়াচ্ছি যাতে আমি বেশি উৎপাদন করতে পারি। কিন্তু একটা পর্যায়ে এসে যে পূর্ণ নিয়োগ হলো, পূর্ণ নিয়োগ বলতে আমরা কী বুঝি বিস্তারিত তোমাদের 3rd ইয়ারে সামষ্টিকে রয়েছে। তো যাই হোক আমরা সাধারণভাবে পূর্ণ নিয়োগ বলবো যে পূর্ণ নিয়োগ আমার একটা অবস্থা, স্থিতিশীল অবস্থা, যেখানে আমি আমার কি বলে মানে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, যেখানে মানে কোনো শ্রমিক বেকার নাই, বা আমি আমার কাঁচামাল যা যা রয়েছে, ধর আমার একটা কলম উৎপাদনের জন্য কালি কলম সবগুলো আমি সঠিকভাবে ইউজ করছি, এর উপরে আমি আর ইউজ করতে পারবো না, এরকম আমি আর ইউজ করতে পারবো না একদম, মানে এর উপরে যা আমার পক্ষে পসিবল না। আমি যেটা করছি একদম ঠিকঠাক আমি নিজেও করছি না, আমার দ্বারা এইটুকুই সম্ভব, মানে জিনিসটাকে আমি সঠিকভাবে ব্যবহার করছি। তো এভাবে বুঝি আমরা এখন সাধারণভাবে যে পুনর্নিয়োগ বলতে এটাই বুঝাচ্ছি। ঠিক আছে, মানে শ্রমিকরাও ঠিকঠাক আছে, আমার কালি কলম প্লাস্টিক যা ছিল সেগুলো আমি একদম আমার মানে ফুল ডোজে ইউজ করছি। তো এরকম পুনর্নিয়োগ যখন হলো তখন চাহিদার যোগান রেখাটা, এই যে আমাদের এটা যোগান রেখা, এই যোগান রেখাটা উপরের দিকে গেল, যোগান রেখাটা কি হলো উপরের দিকে গেল। তখন এই অবস্থায় যখন আসলো তখন দাম আরও বৃদ্ধি পেল, দামটা এখানে না এখানে ধরো বৃদ্ধি পেয়ে P4 হলো। তখন কি হবে, যতই দাম বৃদ্ধি পাক আমার উৎপাদন কিন্তু ওই y3 রয়েছে, আর বাড়তেছে না উৎপাদন, কিন্তু আমাদের দাম কিন্তু ধরো এখানে 30 ছিল, এখানে ধাক করে ধরো 80 হয়ে গেছে, তাহলে উৎপাদন আমার আরও বৃদ্ধি হয়ে 30 থেকে 100-তে যাওয়া উচিত। এইদিকে উৎপাদন আমি আরও বৃদ্ধি করব, কলম আমি আরও
বেশি উৎপাদন করবে, কিন্তু কি হলো, দাম 80 টাকা হলো, দাম 80 টাকা হলো, কিন্তু উৎপাদন আমার 30-এই রয়ে গেল। কেন এরকম হলো? কারণ আমার পুনর্নিয়োগ অর্জিত হয়েছে, আমার কোম্পানিতে পুনর্নিয়োগ অর্জিত হয়েছে, অর্থাৎ এর থেকে কারি কলম শ্রমিক আমি কোনোটাই বেশি ইউজ করতে পারবো না। যতই দাম বৃদ্ধি পাক, এখন আমার সামর্থ্য এইটুকুতেই রয়েছে, আমি ফ্যাক্টরির পরিমাণ বাড়াতে পারবো না, আমি যন্ত্রপাতি বাড়াতে পারবো না, আমি শ্রমিক বাড়াতে পারবো না, আমি আর অতিরিক্ত প্লাস্টিক কলম উৎপাদনের জন্য প্লাস্টিক কালি এগুলো কোনো কিছুই আমি আর অতিরিক্ত ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তখন এই বিষয়টা হলো কি হয়ে গেল, এখানে স্থির হয়ে গেল, তো এটা পুনর্নিয়োগ অর্জিত হলো। তো এই যে এভাবে সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যে দাম স্তর বৃদ্ধি পাইল, এটাকেই হচ্ছে আমরা বলতে পারি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। হ্যাঁ, আর এই যে বিষয়গুলো বললাম পুনর্নিয়োগ, এগুলো বইয়েতে তোমাদের রয়েছে। তোমরা বলতে পুনর্নিয়োগের সাথে এটার কি সম্পর্ক হলো? সম্পর্কে কিছুই না, আমরা এইটুকুতে বুঝালাম যে দাম বৃদ্ধির সাথে সাথে কিভাবে আমাদের কি হয়ে গেল, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কিভাবে সৃষ্টি হলো। কিন্তু কোন অবধি আমাদের দাম বৃদ্ধির সাথে আমাদের উৎপাদন বাড়বে, মানে P3 অবধি আমাদের উৎপাদন মানে দাম বৃদ্ধি পাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু P3-এর পর যতই বাড়ুক না কেন, এখানে যদি আমাদের পুনর্নিয়োগ অর্জিত হয় তখন আমি আর উৎপাদন বাড়াতে পারবো না। যাই হোক, তোমরা এখনই যদি বের করে দেখো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তোমাদের সুন্দর একটা চিত্র, আমার থেকে সুন্দর একটা চিত্র দেখতে পারবা। ওই চিত্রটা যদি তোমরা এখন পড়ো তোমাদের আর কঠিন লাগবে না। আচ্ছা, আমাদের এখন কি দরকার? খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, রাইট? তো দেখো আমরা একটু খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কাছে যাই। 2 নম্বর আমাদের কি? খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এটা আমরা তেমন বিস্তারিত কিছুই দেখবো না। খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা কি জানি যে উৎপাদন খরচ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দুই একবার একা একা এসছে, তাই আমি এটা পড়ালাম। আর এরপরে যেটা আসে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ভার্সেস খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য দেখা যাক। যদি ভিডিওটা কম হয় তাহলে আমরা এখানে আলোচনা করবো যে যে উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে। এটা একটা সংজ্ঞা। তো আচ্ছা, আমরা নেক্সট দিনে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ভার্সেস খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ে পার্থক্যটা দিব, কয়েকটা পয়েন্ট আমরা লিখব, ঠিক আছে, এবং বই থেকেও আমরা দেখানোর চেষ্টা করব। তো লেকচারগুলো একদিনে হয়তো 2-3টা করে লেকচার আপলোড হচ্ছে, তোমরা সবাই দেখো, দেখলে ভালো লাগে আর কি, ঠিক আছে। এবং লাইক কমেন্ট, সুন্দর তোমাদের কমেন্ট করবা, কমেন্টে সুন্দর যে একটা সুন্দর করে কমেন্ট করে দিবা। তো সব ভালো থাকো, সুস্থ থাকো।